yp ডাবল প্রাইম এগুলো বের করে আমরা কি করি যদি ইকুয়েশনে পুট করি, সো ইকুয়েশনে পুট করার পর কি আমরা ক্যালকুলেশন করে সিম্পলিফাই করে বোথ সাইডের কি ইকুয়েশন গুলোকে আমরা কি করি ইকুয়েট করি। ইকুয়েট করে তারপরে কি এবিসি এর ভ্যালু বের করে ফাইনালি কি আমরা ওয়াইপিটা পেয়ে যাই। এন্ড ফাইনালি জেনারেল সলিউশনের মধ্যে কি থাকবে ওয়াইসি প্লাস ওয়াইপি, ওয়াইসি এরটাও বসালাম, ওয়াইপি এরটাও পুট করে দিলে কি আমাদের জেনারেল সলিউশন বের হয়ে যায়। সো এই পর্যন্ত ছিল কি আমাদের প্রিভিয়াস ক্লাসের ডিসকাশন। আরেকটা যেটা আমরা দেখেছিলাম যে জি অফ এক্স এর উপর ডিপেন্ড করে আমাদেরকে কি ওয়াইপি এর ফর্মটাকে কি অ্যাজিউম করে নিতে হয়। ওকে, সো ওইটার জন্য আমাদের কি একটা এরকম কি টেবিল আছে। সো টেবিলটার এক্সপ্লেনেশনও কি লাস্ট ক্লাসে দেওয়া হয়েছিল। লিনিয়ার থাকলে লিনিয়ার ফাংশন ধরতে হয়, লিনিয়ার পলিনোমিয়াল ধরতে হয়, কোয়াড্রেটিক থাকলে কোয়াড্রেটিক পলিনোমিয়াল, কিউবিক থাকলে কিউবিক পলিনোমিয়াল। সাইন আর কোসাইনের ক্ষেত্রে কি হয় দুটাই ধরতে হয়, কারণ কি বিকজ সাইনকে ডিফারেন্সিয়েট করলে আমরা কি কোসাইন পাই, আবার কি কোসাইনকে ডিফারেন্সিয়েট করলে কি সাইন পাই। সো দ্যাটস ওয়াই আমাদের কি সাইন আর কোসাইনের ক্ষেত্রে সাইন ফাংশনটাও কনসিডার করতে হয়, কোসাইন ফাংশনটাও কনসিডার করতে হয়। 8 নাম্বারে যেমন কি একটা লিনিয়ার ফাংশন আর কি একটা এক্সপোনেনশিয়াল ফাংশন প্রোডাক্ট ফর্মে আছে। সো লিনিয়ার ফাংশনের জন্য কি লিনিয়ার আর আর এক্সপোনেনশিয়ালের জন্য কি এক্সপোনেনশিয়ালটা ধরেছি। সিমিলারলি আমি যদি 12 নাম্বারটা দেখি এখানের মধ্যে কি একটা লিনিয়ার ফাংশন, একটা এক্সপোনেনশিয়াল ফাংশন আর কি একটা কোসাইন ফাংশন দেওয়া আছে। সো লিনিয়ার ফাংশনের জন্য লিনিয়ার পলিনোমিয়াল, লিনিয়ার টার্মটার জন্য লিনিয়ার পলিনোমিয়াল ধরতে হবে। এই যে ax প্লাস বি ধরেছি। আর যেহেতু কি কজের ক্ষেত্রে কি থাকবে ফ্র্যাকশন ডিকম্পোজিশন যখন করে আসছি তখন ওই এই কাজটা করেছি। সো দ্যাটস ওয়াই এখানের মধ্যে ওই ক্যালকুলেশন গুলো আর কি ইন ডিটেলসে দেখাচ্ছি না, যেহেতু আমরা এটা পার্শিয়াল ফ্র্যাকশনে অলরেডি কি করে ফেলেছি। সো ওর মতোই ওভাবে করে কি দুই পাশের কোএফিসিয়েন্ট ইকুয়েট করে সিস্টেম অফ যে ইকুয়েশনটা আসবে সেগুলো কি সলভ করলেই কি আমরা এবিসি এর ভ্যালু পেয়ে যাব। ওকে, আচ্ছা এবার আসো এটা দেখি এখানের মধ্যে কি বলা হয়েছে। ফাইন্ড দ্য পার্টিকুলার সলিউশন। এখানে পার্টিকুলার সলিউশন বলেছে, বাট কোশ্চেনে যদি বলা হতো জেনারেল সলিউশন তাহলে কিন্তু কি ওয়াইসিউ কি বের করতে হতো। খেয়াল রাখবা নন হোমোজিনিয়াস আসলেই যে শুধু ওয়াইপি বের করতে হবে তা না। কোশ্চেন পড়ে দেখবা জেনারেল সলিউশন বলেছে না পার্টিকুলার সলিউশন বলেছে। পার্টিকুলার সলিউশন বললে কি শুধু ওয়াইপি বের করতে হবে, আর জেনারেল সলিউশন বললে ওয়াইপি ওয়াইসি দুটাই বের করতে হবে। আগের কোশ্চেনটা দেখো, জেনারেল সলিউশন মেনশন করা আছে। সো এই কারণে ওয়াইসি ওয়াইপি দুইটাই বের করেছি। আর এখানে দেখো পার্টিকুলার সলিউশন বলা, কনফিউজড হয়ে যায় না। আচ্ছা, তার মানে কি দেখো এখানের মধ্যে কি আছে সাইন ফাংশন। সো আমরা জানি কি সাইন থাকলে কি সাইন কোসাইন দুটাই ধরতে হয়। দ্যাটস ওয়াই ওয়াইপিটা কি ধরেছে cos 3x b sin 3x। তুমি চাইলে এটার উল্টাটাও ধরতে পারো, b cos 3x a sin 3x। সাইনের সাথে a cos এর সাথে b দাও, কোনো সমস্যা নাই। অল অফ দিজ আর আরবিটারি কনস্ট্যান্ট। তো তুমি যেভাবেই ধরো না কেন অ্যান্সার কিন্তু কি সেমই আসবে। আর বাকিটা হচ্ছে ওই যে আগের মতো যেটা ওয়াইপি ডাবল প্রাইম ওয়াইপি প্রাইম ওয়াই এর ভ্যালু গুলো এই যে পুট করে বোথ সাইডে কোএফিসিয়েন্ট ইকুয়েট করে এটা করেছে। ঠিক আছে, এগুলো নিজেরাই করতে পারবা, দ্যাটস ওয়াই আমি আর ক্যালকুলেশনটা দেখাচ্ছি না। আচ্ছা এবার এখানের মধ্যে আসো, এখানে ইয়েটা দেখো, জি অফ এক্স এর ফর্মটা দেখো। এটা কি আছে লিনিয়ার লিনিয়ার ফাংশন বা পলিনোমিয়াল ফাংশন। আর এখানের মধ্যে কি এক্সপোনেনশিয়াল, এক্সপোনেনশিয়ালের সাথে কি আবার কি আছে একটা এক্স মাল্টিপ্লিকেশন ফর্মে আছে। তার মানে কি এখানে লিনিয়ার পলিনোমিয়াল আর এক্সপোনেনশিয়াল পলিনোমিয়াল এর প্রোডাক্ট প্লাস দিয়ে কি একটা লিনিয়ার পলিনোমিয়াল। সো লিনিয়ার পলিনোমিয়ালের জন্য আমরা যে কাজটা করব এই যে লিনিয়ার টার্মটা এই যে 4x মাইনাস 3 এর জন্য একটা কি লিনিয়ার পলিনোমিয়াল কনসিডার করলাম ax প্লাস বি। আর পরের পার্টটার জন্য দেখো এখানে কি একটা কি লিনিয়ার ফাংশন আছে, লিনিয়ার পলিনোমিয়াল আছে। সো এই লিনিয়ার পলিনোমিয়ালটার জন্য
আমরা কি ধরবো? এটাকে ধরো, এখান থেকে আমরা ধরলাম এটাকে cx প্লাস ই। আচ্ছা, কোএফিসিয়েন্ট গুলো ধরার সময় ক্যাপিটাল ডিটা ইউজ করো না। ক্যাপিটাল ডিটা দিয়ে অনেক সময় কি ডিফারেন্সিয়েশনও কি আমাদের কি ডিফাইন করে। সো দ্যাটস ওয়াই ক্যাপিটাল ডিটা বাদে আর বাকি যে কোনো কি মানে কোএফিসিয়েন্ট ধরো, যে কোনো এ বি সি এগুলো যে কোনো ধরতে পারবা, ডিটা ধরবা না। সো এই এক্স এর জন্য লিখলাম cx প্লাস ই একটা লিনিয়ার ফাংশন, সাথে কি লিনিয়ার পলিনোমিয়াল, সাথে ই টু দি পাওয়ার 2x। সো এটা মাল্টিপ্লাই করলে cx ই টু দি পাওয়ার 2x প্লাস ই ই টু দি পাওয়ার 2x, এই যে এটা এখানে ধরেছে। সো ফাইনালি দুইটা কম্বাইন করে লিখে ফেলা হয়েছে। ওকে, তারপরে ওই বাকিগুলার মতো ডিফারেন্সিয়েট করে দুই পাশের টার্ম গুলোকে ইকুয়েট করে তারপরে কি এবিসি এর ভ্যালু ফাইন্ড আউট করতে হবে। আচ্ছা, এখন একটা জিনিস দেখো, আমি এই ইয়াটা একটু করি, এই ম্যাথটা একটু করব, এটা একটু দেখবা, এটা আমরা একটু আলাদা করে সলভ করে দেখি এটার কি অবস্থা। এটা একটু সবাই খেয়াল করবে, আমি এটা আলাদা করে করছি। কি দেওয়া আছে? y ডাবল প্রাইম y ডাবল প্রাইম মাইনাস 5y প্রাইম প্লাস 4y is equal to 8 e to the power x। ঠিক আছে, সো অবভিয়াসলি ইট ইজ আ কি নন হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো সলভ করতে হলে প্রথমে কি করতে হবে? কোরেসপন্ডিং হোমোজিনিয়াস ইকুয়েশনটাকে সলভ করতে হবে। সো কোরেসপন্ডিং হোমোজিনিয়াস কি হচ্ছে? y ডাবল প্রাইম মাইনাস 5y প্রাইম প্লাস 4y ইজ ইকুয়াল টু 0। এটাকে আগে সলভ করতে হবে। তো সলভ করার জন্য কি করতে হয়? হোমোজিনিয়াস ইকুয়েশন সলভ আগে আমাদেরকে কি একটা অক্সিলারি ইকুয়েশন ফর্ম করতে হয়। এখন আমাকে বলো, এই ইকুয়েশনের অক্সিলারি ইকুয়েশনের ফর্ম বলো, লাস্ট ক্লাসে পড়িয়েছি। ভুলে গেলে দেখে তারপরে আমাকে বলো, কিন্তু তোমাদেরকে এটা বলতে হবে, না বলা পর্যন্ত আমি ইয়ে করব না, প্রসিড করব না। বলো কি লিখবো? এম স্কোয়ার, তারপরে কি একটা অক্সিলারি ইকুয়েশন লিখেছিলাম না, ফর্মটা বলো। m square minus 5m plus 4 is equal to 0. হ্যাঁ, এম স্কোয়ার মাইনাস 5m প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। এখন এটাকে যদি মিডল টার্ম করি কি আসবে? এম স্কোয়ার মাইনাস 4m মাইনাস m minus m plus 4 is equal to 0, or m কমন নিলে m minus 4 minus m minus 4 is equal to 0, or m minus 1 m minus 4 is equal to 0। সো এখান থেকে m এর ভ্যালু কত আসবে? একটা আসবে 1 আর একটা আসবে 4। এখন বলো এটা কি ডিস্টিংক্ট রিয়েল রুট, রিপিটেড রিয়েল রুট, নাকি কমপ্লেক্স কনজুগেট রুট? কোন ক্যাটাগরিতে পড়ে? কোনটার মধ্যে পড়ছে? হুম, বলো। ডিস্টিংক্ট, রিয়েল, রিপিটেড রিয়েল? Is distinct and real. Distinct and ডিস্টিংক্ট এন্ড real. রিয়েল। সো হ্যাঁ, সো তাহলে আমাদের yc টা মানে কমপ্লিমেন্টারি ফাংশনের ফর্মটা হবে c1 e টু দি পাওয়ার x প্লাস c2 e টু দি পাওয়ার 4x। আচ্ছা, দিস ইজ আওয়ার কমপ্লিমেন্টারি ফাংশন। ফাইন, এখন আমাদের কি করতে হবে? yp এর একটা ফর্ম অ্যাজিউম করে নিতে হবে, এবং yp এর ফর্মটা আমরা যে অ্যাজিউম করব সেটা কিসের উপর ডিপেন্ড করে করব? এই যে আমাদের g অফ x টা আছে, এই g অফ x এর উপর ডিপেন্ড করে করতে হবে। সো এখানে কি আছে? 8 ই টু দি পাওয়ার x। আচ্ছা, তাহলে আমরা একটু টেবিলে যাই। একটা টেবিল আমরা দেখেছিলাম না? এই টেবিলের মধ্যে কোনটার মধ্যে পড়ে? এই যে 7। সো এটা থেকে আমরা কি লিখতে পারি? ফর্মটা কি লিখতে পারি? yp এর ফর্মটা কি লেখা যায় বলো তো? কি লেখা যায় এখানে? এটা থেকে দেখে বলো, 7 এটার সাথে ম্যাচ করে বলো। 7 এ কি দেওয়া আছে? 5 ই টু দি পাওয়ার x থাকলে a ই টু দি পাওয়ার 5x লিখেছি। সো আমাদের এখানে আমরা কি লিখবো বলো?
আমাদের এখানে কি আছে? e⁵x এর বদলে কি আছে? হুম? e⁴x ম্যাম, হ্যাঁ, তাহলে কি লিখবো? e⁴x। হ্যাঁ, e⁴x। আচ্ছা, তারপরে এটাকে কি করব? ডিফারেন্সিয়েট করি। yp প্রাইম করলে কত আসবে? ফার্স্ট ডেরিভেটিভ করলে কত আসে? হুম? yp কে ফার্স্ট টাইম ডিফারেন্সিয়েট করলে কত আসে? a⁴x হ্যাঁ, e⁴x আসবে। সেকেন্ড ডেরিভেটিভ করলেও কি আসবে? e⁴x আসবে। এখন এই তিনটা, এটাকে আমি ইকুয়েশন নাম্বার 1 দেই। এই তিনটাকে এই ইকুয়েশন নাম্বার 1 এ পুট করে দিতে হবে। আচ্ছা, ইকুয়েশন নাম্বার 1টা আমাদের কি ছিল? y এর জায়গায় জাস্ট yp ডাবল প্রাইম লিখবো, -5 yp প্রাইম প্লাস 4 yp ইজ ইকুয়াল টু, এখানে কিন্তু কি নন হোমোজিনিয়াসটাও লিখতে হবে, এই যে 8e⁴x সহ লিখতে হবে ওই ইকুয়েশনটা, হোমোজিনিয়াস না, 8e⁴x। সো এখানে আমি ভ্যালুগুলো পুট করি, a⁴x minus 5a⁴x plus 4a⁴x 8e⁴x। আচ্ছা, বোথ সাইড থেকে e⁴x কমন নিলে a minus 5a plus 4a⁴x is equal to 8e⁴x। এটা কি আসে বলো? লেফট সাইডে কত আসে? হুম? লেফট সাইডের টার্মগুলোকে প্লাস মাইনাস করো, কত আসে? 0 ম্যাম। 0। সো বেসিক্যালি এটা কি আসতেছে? 0e⁴x is equal to কি 8e⁴x or 0 is equal to 8। এটা কি পসিবল কখনো? হুম, বলো, ইজ ইট পসিবল? নো ম্যাম। আচ্ছা, আমরা তো রুলস সবই ফলো করলাম, যেভাবে যেভাবে yp ধরতে বলেছে g(x) এর সাথে ম্যাচ রেখে ওই প্রসিডিউরে সবকিছুই করলাম, তারপরও কেন এরকম আনরিয়েলিস্টিক সিচুয়েশন অ্যারাইজ করলো? আচ্ছা, এটার এক্সপ্লেনেশনটা এখন আমরা দেখবো। এখানে একটা জিনিস একটু খেয়াল করো, কমপ্লিমেন্টারি ফাংশনে কিন্তু একটা টার্ম আছে e⁴x which matches with কি এই g(x). দেখেছো? g(x) এর আর কি কমপ্লিমেন্টারি ফাংশন yc তে কিন্তু কি একটা কি সিমিলার টার্মস কিন্তু আছে, ঠিক আছে? সো যদি এরকম কমপ্লিমেন্টারি ফাংশন আর কি g(x) এর মধ্যে এরকম সিমিলার টার্ম থাকে, তখন yp যখন আমরা ধরবো, অ্যাজিউম করব yp এর ফর্মটা, তখন কি করতে হবে? একটা yp এর সাথে একটা x মাল্টিপ্লাই করে দিতে হবে, এই x টা মাল্টিপ্লাই করে দিতে হবে। মানে এটা রিজন হচ্ছে, কখনো yp তে আর yc তে কমন টার্ম বা ডুপ্লিকেট টার্ম রাখা যাবে না। যদি ডুপ্লিকেট টার্ম থাকে তাহলে এইরকম সিচুয়েশন অ্যারাইজ করবে। সো এই কারণে যদি yp আর yc তে এরকম কোনো ডুপ্লিকেট টার্ম চলে আসে, তখন আমাদেরকে ওটাকে রিমুভ করার জন্য আমরা কি করব? একটা করে x মাল্টিপ্লাই করে দিব। ওকে, তো এখন যদি আমরা ডিফারেন্সিয়েট করি, এখানের মধ্যে কি হবে? আমাদের কি প্রোডাক্ট রুলটা অ্যাপ্লাই হবে। প্রোডাক্ট রুলটা অ্যাপ্লাই হলে এখানের মধ্যে কি আসবে? a⁴x আর কি ax⁴x, ইউবি ফর্মুলা, প্রোডাক্ট রুল অ্যাপ্লাই করো, এটা আসবে। সিমিলারলি এখানের মধ্যে কি আসবে? a⁴x, এখানে আসবে আবার কি a⁴x ax⁴x or 2a⁴x plus ax⁴x। এখন এই ভ্যালুগুলা যদি আবার ওই আগের মতো কি ইকুয়েশন 1 এ পুট করো, দেখবা এখানের মধ্যে তো কি আর এগুলো তো আর থাকবে না, তখন আমরা একটা ভ্যালু পাবো। এই যে এখানের মধ্যে আসি, দেখো এই যে yp এর ফর্মটা যদি কি ax⁴x ধরি, তাহলে যে ডিফারেন্সিয়েট করলে এই টার্মগুলো আসবে। এরপরে তুমি যদি এটাকে ইকুয়েশনে পুট করো, দেখবা এর ভ্যালু কি আসবে? -8/3 আসবে। তখন আর ওরকম কি আনরিয়েলিস্টিক সিচুয়েশন আসবে না।
সো দ্যাট মিনস দ্য সামারি ইজ, যদি কোনো কারণে কমপ্লিমেন্টারি ফাংশন আর যদি কি পার্টিকুলার সলিউশনে কমন টার্ম চলে আসে, তখন আমাদেরকে কি করতে হবে? কমন টার্মটাকে রিমুভ করতে হবে। আচ্ছা, এখন আমি আরেকটা জিনিস একটু তোমাদেরকে বলি। ধরো এটা রিপিটেড রিয়েল রুট আসলো, ঠিক আছে? এখানের মধ্যে এই টার্মটা রিপিটেড আসলো। ধরো এটা c2 x e টু দি পাওয়ার x আসলো, রিপিটেড রিয়েল রুট আসলে তখন কি করব? বলো, তখন কি করব? তখন তো এই যে আবার কমন টার্ম চলে আসছে না? x e টু দি পাওয়ার x, আবার কি x e টু দি পাওয়ার x তো চলে আসছে। এখন এখন কি করব? কি মনে হয় কি করা যেতে পারে? ম্যাম আবার গুণ দিব? আবার একটা x মাল্টিপ্লাই করে দিব, মানে এখানে একটা x স্কয়ার করে ফেলবো। বুঝতে পেরেছো? তার মানে যতক্ষণ পর্যন্ত কমন টার্ম মানে রিমুভ না হবে ততক্ষণ পর্যন্ত একটা করে কি x মাল্টিপ্লাই করে আমাদের কি করতে হবে? ওই ফর্মটাকে রিমুভ করতে হবে। সো তার মানে আমরা এখান থেকে সামারি হিসেবে বলতে পারি যে শুধুমাত্র g অফ x এর উপর ডিপেন্ড করে না yp এর ফর্মটা, ইট ডিপেন্ডস অলসো অন দা কি কমপ্লিমেন্টারি ফাংশন। সো কেউ যদি মনে করো কমপ্লিমেন্টারি ফাংশন বের না করে সরাসরি yp বের করে ফেলবা, তাহলে কিন্তু হবে না। সো তোমাকে আগে চেক করতে হবে যে yp এর টার্মের সাথে yc এর টার্মের সাথে yp এর কি কমন টার্ম থাকে কিনা, ডুপ্লিকেট টার্ম থাকে কিনা। সো এই কারণে yp বের করার আগেও কমপ্লিমেন্টারি ফাংশন yc টা বের করা ম্যান্ডেটরি, তোমার চাইলেও না চাইলেও। ওকে, সো কোশ্চেনে যদি পার্টিকুলার সলিউশন বলেও, পার্টিকুলার সলিউশন বের করতে হলেও তোমাকে আগে কি ওই কমপ্লিমেন্টারি ফাংশন কি বের করেই আসতে হবে, কারণ যদি কমন টার্ম থাকে তাহলে তোমার এর যে এইরকম 0 = 8 বা এই টাইপের কি সিচুয়েশন চলে আসতে পারে। সো ওটা যাতে না আসে এর জন্য আগে কি কমপ্লিমেন্টারি ফাংশন অলওয়েজ কি আমাদেরকে ফাইন্ড আউট করে নিতে হয়। ঠিক আছে, এই জিনিসটা এখানের মধ্যে বলা হয়েছে। এখানে দেখো আরো কয়েকটা ফর্ম আছে, আমি জাস্ট এগুলো একটু বলে দিতেছি ফর্মগুলা, কারণ হচ্ছে তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। এই যে দেখো এখানে প্রথমটাতে কি আছে? 5x³ e টু দি পাওয়ার -x, আর এখানে কি আছে? -7 e টু দি পাওয়ার -x। সো এখানের মধ্যে কি করলো? দুটা থেকে e টু দি পাওয়ার -x কমন নিয়ে ফেললো। এখানে একটা কি কিউবিক ফাংশন আর কি একটা এক্সপোনেনশিয়াল ফাংশন কি প্রোডাক্ট ফর্মে আছে। সো কিউবিক ফাংশন, কিউবিক পলিনোমিয়াল, সরি, কিউবিক পলিনোমিয়ালের জন্য একটা কিউবিক পলিনোমিয়াল কনসিডার করলাম, সাথে মাল্টিপ্লিকেশন ফর্মে e টু দি পাওয়ার -x। আর এটার yc টা বের করে আগেই দেখেছে যে yc এর সাথে কি কোনো ডুপ্লিকেট টার্ম নাই। ঠিক আছে, দেয়ার ইজ no duplication in between terms in yp and the terms in the complementary function. সো তার মানে আমাদের এখানে কি কোনো x মাল্টিপ্লাই করার কোনো প্রয়োজনও নাই। সিমিলারলি বাকিগুলাও কি ওভাবে করে কিন্তু করেছে। আচ্ছা, এইটা দেখি একটু। দেখো এখানে কি কি, এখানে একটা কি একটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল আছে, এখানে একটা কি সাইন ফাংশন আছে, আবার এখানের মধ্যে কি একটা লিনিয়ার আর একটা কি এক্সপোনেনশিয়ালের কি প্রোডাক্ট ফর্মে আছে। সো এই কারণে কি করব? 3x² কোয়াড্রেটিক ফাংশনের জন্য, কোয়াড্রেটিক টার্মটার জন্য একটা কি কোয়াড্রেটিক পলিনোমিয়াল কনসিডার করলাম। আর যেহেতু কি এখানে সাইন আছে, সাইনের জন্য কি সাইনও কনসিডার করতে হবে, কজও কনসিডার করতে হবে, সাইন কজ দুটাই কনসিডার করলাম। আর এখানে লিনিয়ারটার জন্য লিনিয়ার gx + h কনসিডার করেছি, লিনিয়ার আর কি সাথে e টু দি পাওয়ার 6x। এন্ড ফাইনালি yp এর ফর্মটা কি হবে? এই তিনোটার সাম, এই যে দেখো সাম ফর্মে আছে। সো এই তিনোটা সাম ফর্মে এভাবে করে কি লিখতে হবে। ঠিক আছে, আর এখানেও কি কমপ্লিমেন্টারি ফাংশন তোমার আগে বের করে দেখলো এই দুটার মধ্যে কি কোনো কমন টার্ম নাই। এখানে ই টু দি এক্সপোনেনশিয়াল থাকলেও কি এখানে ই টু দি পাওয়ার 2x আর 7x আছে, বাট আমাদের এখানে কি আছে? ই টু দি পাওয়ার 6x। সো কমন টার্ম নাই যেহেতু, তাই কি এটার মাল্টিপ্লাই করার কোনো দরকার নাই। এই আচ্ছা, ওকে, এই যে এইটা আমি অলরেডি একটু আগে বলে আসছি। দেখো যেমন এই যে c1x c2x e টু দি পাওয়ার x, যেহেতু কি একবার মাল্টিপ্লাই করার পরেও কি কমন টার্ম থাকে, সো দ্যাটস ওয়াই আমাদেরকে কি ধরতে হবে? ax² e টু দি পাওয়ার x, যে এটা একটু আগে আমি এক্সপ্লেইন করেছি যে এখানে এটা দিয়ে। ওকে, আচ্ছা,
এখন আসো ইনিশিয়াল ভ্যালু প্রবলেম দেখি। আমরা তো ফার্স্ট অর্ডারের ইনিশিয়াল ভ্যালু প্রবলেম দেখছি, সেকেন্ড অর্ডারের একটাও ইনিশিয়াল ভ্যালু প্রবলেম দেখি নাই। এখানে আমি একটু এটা দেখি। আচ্ছা দেখো, আমরা একটু ফার্স্ট অর্ডারের ইনিশিয়াল ভ্যালু প্রবলেমটা একটু রিকল করি। কি থাকে আমি বলেছি, কোন একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনে অর্ডার যত থাকে ইনিশিয়াল কন্ডিশনেও কি ততটাই থাকবে। তার মানে কি ফার্স্ট অর্ডারে ইনিশিয়াল কন্ডিশন থাকবে একটা, সেকেন্ড অর্ডারে ইনিশিয়াল কন্ডিশন থাকবে কি দুইটা। এবং দেখো ওই জিনিসটাই কিন্তু রয়েছে। এই দিস ইজ কি সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তার মানে কি ইনিশিয়াল কন্ডিশন একটা ওয়াই এ আর একটা কি ওয়াই প্রাইমে দেওয়া থাকবে। ফার্স্ট অর্ডার এটা কি ছিল, ddx of y f of xy. So initial condition y of x naught is equal to y naught, এরকম একটা ইনিশিয়াল কন্ডিশন দেওয়া ছিল। সো এই ইনিশিয়াল কন্ডিশনটা ইউজ করে আমরা কি করি, সলিউশন যেটা থাকে y is equal to কি f of x plus c, এই ফর্মের যে সলিউশনটা থাকে, এই সলিউশনটার থেকে কি আমরা এই যে c যে কনস্ট্যান্ট, এই c কনস্ট্যান্টটা বের করে থাকি। ওকে, এই কন্ডিশনটা অ্যাপ্লাই করে। আচ্ছা এখন যখন আমরা দেখো যতগুলা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করেছি, সো সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করলে কি থাকবে, রুটও কি দুইটা আসবে। তার মানে কি সলিউশনের মধ্যে কনস্ট্যান্ট কি থাকবে, দুইটা কনস্ট্যান্ট থাকবে, c1 এন্ড c2। ঠিক আছে, যেমন এই পার্টিকুলার ম্যাথটাতে দেখো yc এর মধ্যে কি আছে, কনস্ট্যান্ট দুইটা c1 এন্ড c2। সো এই c1 আর c2 এর ভ্যালুটা এখন আমাদের এই যে দুইটা কন্ডিশন দেওয়া আছে, এই দুইটি কন্ডিশন ইউজ করে বের করতে হবে। মানে ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে যেটা কি করতে হয়, একটা কনস্ট্যান্টের ভ্যালু বের করতে হয়, সেকেন্ড অর্ডার থাকলে কন্ডিশনও দুইটা থাকে এবং ওই দুইটা কন্ডিশন ইউজ করে আমাদের বাকি মানে দুইটা কনস্ট্যান্টের ভ্যালু ফাইন্ড আউট করতে হয়। দ্যাট ইজ দ্য মেইন ডিফারেন্স বিটুইন ফার্স্ট অর্ডার এন্ড কি সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আচ্ছা এখন দেখো এটার যে সলিউশন, যেটা সলিউশনটা আমি আর ডিসকাস করছি না, সলিউশনটা ওই আগের মতো। প্রথমে কি yc বের করলো, yp এর ফর্মটা বের করলো, বের করে এই হচ্ছে এই দুই পাশের ইকুয়েশন কোএফিসিয়েন্ট করার পরে এই যে এ বি সি এর ভ্যালু বের করার পরে ফাইনালি yc প্লাস yp করার পর দিস ইজ আওয়ার রিকোয়ার্ড সলিউশন। সলিউশন কিভাবে করতে হয়, এটা নন হোমোজিনিয়াস যেভাবে সলভ করে ওভাবে করেই করবে। এটা আর আমি স্কিপ করে যাচ্ছি। আমি এখন দেখাবো খালি কিভাবে আমি কি কনস্ট্যান্টের ভ্যালুটা কি বের করতে পারি, c1 এন্ড c2। আচ্ছা আমাদের এখানে কন্ডিশন দুইটা দেওয়া আছে। কন্ডিশন কি দেওয়া ছিল, একটা কি একটা কন্ডিশন দেওয়া আছে y of pi is equal to 0, আর এটা কি y prime of pi is equal to 0। আচ্ছা প্রথমে যে কাজটা করবা, এই কন্ডিশনটা অ্যাপ্লাই করে আগে কি যে কোনো একটা কনস্ট্যান্টের ভ্যালুটা বের করে নিবা। আমি প্রথমে y of pi, যদি আমার কি আমাদের যে ইকুয়েশনটা দেওয়া আছে সলিউশনটা যেটা আসছে, সলিউশনটাতে যদি পুট করি, এখানের মধ্যে কি হবে c1, এই যে এখানে y of pi c1 cos pi, c2 sin pi, তারপরে কি 4 pi minus 5 pi cos pi। ঠিক আছে, এখানে যে এখানের মধ্যে পুট করলাম y of pi, জাস্ট যে সলিউশনটা আসছে x এর জায়গায় পাই পুট করে দিলাম। আচ্ছা এখন sin pi অটোমেটিক্যালি কি 0 চলে আসবে, cos pi এর ভ্যালু কি -1, সো এখানে কি আসবে মাইনাসে কত 5 pi। ঠিক আছে, cos pi কি 1 নাকি -1, cos pi তো মনে হচ্ছে -1 নাকি, cos pi -1, হ্যাঁ। সো -1 দিয়ে ক্যালকুলেট করে দেখবা, মানে -1 পুট করে cos pi এর ভ্যালু যদি পুট করো তাহলে দেখবা যে c1 এর ভ্যালু কিন্তু কি আমাদের এখানে চলে আসছে, এই 9 pi। আচ্ছা এখন c2 এর ভ্যালু বের করব পরের এই কন্ডিশনটা দিয়ে, y প্রাইম দিয়ে। এখানে দেখো y এর ডেরিভেটিভের ভ্যালুটা দেওয়া আছে। সো তার মানে আমাদের যে এই সলিউশনটা আসছে, এই সলিউশনটাকে কি করতে হবে, একবার ডিফারেন্সিয়েট করতে হবে। সো ডিফারেন্সিয়েট যদি করি, আমাদের এখানে y কত আসবে,
cos pi কে ডিফারেন্সিয়েট cos x কে ডিফারেন্সিয়েট করলে কত আসবে? মাইনাস সাইন। So it will be c1 minus sine of x. And then c2 sin x কে করলে কত আসবে? cos x. c2 cos x. 4x কে করলে only 4. And এখানের মধ্যে আবার কি? প্রোডাক্ট রুল, UV ফর্মুলা অ্যাপ্লাই হবে। So it will be minus 5 cos x প্লাস 5x sin x। কারণ কি cos x কে করলে কি মাইনাস সাইন আসবে, মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যায় 5x sin x আসবে। এখন এটা কি y প্রাইম। এটার মধ্যে এখন আমি ভ্যালুটা পুট করব। এই যে দেখো y প্রাইম, আর শুরুতে ওরা এই যে c1 এর ভ্যালু কি আমরা পেয়ে গেছিলাম 9 পাই। এই 9 পাইটা এখানের মধ্যে পুট করে দিয়েছে। এই দেখো minus 9 pi sin x c2 cos x plus 4 minus 5 cos x plus 5x sin x। ঠিক আছে, এটার মধ্যে এরপরে কি x এর জায়গায় পাই পুট করবা। ওটা কি কারণ কি y প্রাইম অফ পাই ইজ ইকুয়াল টু 2 আসছে। সো এখানে কি sin পাই পুট করলাম, sin x এর জায়গায় sin পাই, cos x এর জায়গায় cos পাই প্লাস 4 প্লাস 5 পাই sin পাই মাইনাস 5 cos পাই। সো এই টার্মটা 0 চলে আসবে, এই টার্মটা 0 চলে আসবে। সো বাকি যেগুলো থাকে ওগুলোকে ক্যালকুলেট করার পরে c2 এর ভ্যালু 7 আসবে। এন্ড ফাইনালি এখানে যখন আমরা কি আমাদের অরিজিনাল ইকুয়েশনে c1 এর ভ্যালু এই যে 9 পাই পুট করলাম, c2 এর ভ্যালু কি পুট করলাম 7 পুট করলাম, আর বাকিটা কি পার্টিকুলার সলিউশন, তো কি পার্টিকুলার সলিউশনের মধ্যেই রয়েছে। ঠিক ওই ইয়ার মতোই তোমার ওই ফার্স্ট অর্ডারের মতোই প্রসিডিওর, জাস্ট খালি কি এখানের মধ্যে কনস্ট্যান্ট থাকে দুইটা, কনস্ট্যান্ট দুইটার ভ্যালু কি বের করতে হয় বাই ইউজিং দ্য টু ইনিশিয়াল কন্ডিশন। ঠিক আছে, সো সেকেন্ড অর্ডারের ইনিশিয়াল কন্ডিশন, ইনিশিয়াল ভ্যালু প্রবলেমটা আমাদের কি এই মেথডে, যে এখানের মধ্যে মেথডটা দেওয়া আছে, এই মেথডে কি আমাদেরকে সলভ করতে হয়। আচ্ছা, তা এইখানেও বাকিটাও ওই যে পরে এই যে এক্সাম্পল 9 দেখবা ঠিক ওই আগের মতো করে ওয়াইপি ধরা হয়েছে। এগুলা নিজেরা কয়েকটা যখন প্র্যাকটিস করবা তখনই কি বুঝতে পারবা কিভাবে কি করতে হবে। সো এইখানে আমাদের এক্সারসাইজে অনেকগুলা ম্যাথ আছে। সো আগে অড নাম্বার গুলা প্র্যাকটিস করে অ্যান্সার মিলাবা। পিছনে অ্যান্সার দেওয়া আছে অড নাম্বার গুলো। সো অড নাম্বার গুলো যদি সলভ করতে পারো অবভিয়াসলি ইভেন নাম্বার গুলো সলভ করতে পারবা, কারণ সবগুলো কিন্তু কি সিমিলার প্যাটার্নে দেওয়া আছে। টেবিলটা দেখবা, টেবিলটা দেখে ফর্মটা করবা, রিপিটেড থাকলে এক্স দিয়ে মাল্টিপ্লাই করে ওই ডুপ্লিকেশন ফর্মটা রিমুভ করে দিবা, দ্যাটস ইট। ওকে, সো এই পর্যন্ত ছিল বেসিক্যালি আমাদের কি সলিউশন মেথড অফ দ্য কি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ডিফারেন্ট টাইপ অফ সলিউশন মেথড এই পর্যন্ত। এখন আমাদের সিলেবাসের যে লাস্টের যে টপিকটা যেটা বাদ আছে, দ্যাট ইজ কি অ্যাপ্লিকেশন অফ আ কি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো এখানে আমরা শুধু কি ফার্স্ট অর্ডারের অ্যাপ্লিকেশন গুলোই পড়বো, সেকেন্ড অর্ডারের অ্যাপ্লিকেশন গুলো দেখবো না। সো এই হচ্ছে চ্যাপ্টার 3.1 লিনিয়ার মডেলস। লিনিয়ার মডেলস অর কি ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এই যে লিনিয়ার ফার্স্ট অর্ডার, আমরা এখানে লিনিয়ার মডেল দিয়ে কাজ করতেছি, নন লিনিয়ার মডেল আমরা এখানের মধ্যে অ্যাকচুয়ালি দেখছি না। লিনিয়ার ফার্স্ট অর্ডার মডেল ওগুলো নিয়ে ডিসকাস করবো চ্যাপ্টার 3.1। আচ্ছা, তো এই চ্যাপ্টার 3.1 এরই এই কন্টেন্ট গুলো নিয়ে আমি জাস্ট আলাদা করে সামারাইজ করে একটা পিডিএফ কনভার্ট করেছি ক্লাস নেওয়ার জন্য, লেকচার দেওয়ার জন্য, বিকজ বারবার ওই বইয়ের পিডিএফ স্ক্রোল করা ডিফিকাল্ট, দ্যাটস ওয়াই। আচ্ছা, এখন দেখো বেসিক্যালি এই চ্যাপ্টারে আমরা যেটা করব, আমাদের এখানে এখন এতদিন পর্যন্ত কি দেওয়া ছিল, আমাদের একটা কি ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া ছিল। আমরা ওই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে আইডেন্টিফাই করে তারপরে কি ওটা সলিউশন মেথড অ্যাপ্লাই করতাম, এটা ছিল আমাদের এতদিনের কাজ। আচ্ছা, এখানে আমরা যেটা করব, আমাদের একটা সিচুয়েশন, আমি একটা এক্সাম্পল দেখাই তাহলে বুঝতে পারবা কি টাইপের ম্যাথ আসে। এরকম একটা কি সিচুয়েশন দেওয়া থাকবে, আমাদেরকে এই সিচুয়েশনটা পড়ে আগে এরকম একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর্ম করে নিতে হবে, ইনিশিয়াল কন্ডিশন আইডেন্টিফাই করতে হবে,
তারপরে ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে সলভ করতে হবে। মানে মেইন কথা হলো এখানে আমাদেরকে একটু এক্সট্রা কাজ করতে হবে। এক্সট্রা কাজটা কি? তোমার আগে সিচুয়েশনটা পড়ে ডিফারেনশিয়াল ইকুয়েশন বা আইভিপি ইনিশিয়াল ভ্যালু প্রবলেমটাকে ফর্ম করে নিতে হবে, তারপরে সলভ করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা কয়েকটা টাইপের মডেলিং বা কয়েকটা টাইপের সিচুয়েশন নিয়ে কাজ করব। যেমন ফার্স্টে যেটা ডিসকাস করব সেটা হচ্ছে গ্রোথ অ্যান্ড ডিকে মডেল, এটা একটা। আচ্ছা, আরেকটা যেটা হচ্ছে সেকেন্ড ওয়ান ইজ নিউটনস ল অফ কুলিং, এগুলো ফিজিক্সে পড়ে আসছো, নিউটনস ল অফ কুলিং এটা। আর আরেকটা যেটা হচ্ছে সিরিজ সার্কিটের প্রবলেম নিয়ে আর কি। এই টাইপের কয়েকটা মডেল নিয়ে আমরা কি এখানের মধ্যে আমাদের এই চ্যাপ্টারে কি ডিসকাস করব। সো আজকে যেটা দিয়ে স্টার্ট করব দ্যাট ইজ গ্রোথ অ্যান্ড ডিকে মডেল। সো চলো ওখানের মধ্যে দেখি বেসিক্যালি গ্রোথ অ্যান্ড ডিকে মডেল। আচ্ছা, এখানে যেটা হচ্ছে প্রত্যেকটা মডেলেরই একটা স্ট্যান্ডার্ড ফর্ম থাকে। সো আগে আমাদের প্রথম টার্গেট হবে সিচুয়েশনটা পড়ে আগে মডেলটাকে আইডেন্টিফাই করা। এটা কি গ্রোথ মডেল, এটা কি ডিকে মডেল, নাকি নিউটনস ল অফ কুলিং এর, নাকি সিরিজ সার্কিট, ওইটা আইডেন্টিফাই করার পর ওই স্পেসিফিক মডেলের স্ট্যান্ডার্ড ফর্মটা দিয়ে কি একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্ম করতে হবে। এই আচ্ছা, তো গ্রোথ অ্যান্ড ডিকে দিয়েই আগে স্টার্ট করছি। দেখো এখানে একটু খেয়াল করো সবাই, ডিফারেনশিয়াল ইকুয়েশনটা একটু দেখো। এখানের মধ্যে কি বলা হয়েছে? dx বাই dt। ওকে, সো আমরা জানি ডিফারেন্সিয়েশন দিয়ে বেসিক্যালি কি দ্য রেট অফ চেঞ্জ ওটা কি ডিটারমাইন করে। ওকে, সো গ্রোথ অ্যান্ড ডিকে মডেল দিয়ে আমরা কি করব? রেট অফ চেঞ্জ অফ আ পপুলেশন উইথ রেসপেক্ট টু টাইম, এই জিনিসগুলো নিয়ে কি ডিসকাস করব। সো এক্সটাকে আমরা ধরছি কি পপুলেশন হিসেবে কনসিডার করছি, আর টিটাকে কি টাইম হিসেবে কনসিডার করছি। এখন পপুলেশনটা কিসের পপুলেশন? ইট ক্যান বি আ পপুলেশন অফ ব্যাকটেরিয়া, স্মল এনিমেল অর হিউম্যান পপুলেশন, অথবা কি রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্সের ক্ষেত্রে কি যে অ্যাটম গুলো থাকে ওগুলোও কি আমরা কনসিডার করতে পারি। ওকে, সো এখানে যেটা করব এটা কি হচ্ছে dx বাই dt কি দ্য রেট অফ চেঞ্জ অফ আ পপুলেশন উইথ রেসপেক্ট টু টাইম, ঠিক আছে, ইজ প্রপোর্শনাল টু দ্য কি পপুলেশন প্রেজেন্ট অ্যাট টাইম টি। মানে কোন একটা স্পেসিফিক টাইমে যে মানে কোন একটা স্পেসিফিক টাইমে, আচ্ছা আবার একটু বলি, রেট অফ চেঞ্জ মানে দ্যাট মিন্স কি dx by dt the rate of change of a population is proportional, এই যে proportional to the কি নাম্বার অফ পপুলেশন প্রেজেন্ট অ্যাট টাইম টি। এই হচ্ছে আমাদের অরিজিনাল মডেলটা। সো এখান থেকে আমরা কি কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি এটাকে অমিট করার জন্য একটা কি এই প্রপোর্শনাল সাইনটা অমিট করার জন্য একটা কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি কি ইনক্লুড করি, দ্যাট ইজ কে। সো এখান থেকে আসলে কি মডেলটা আসে, এই যে কে ইজ দ্য কি কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি। আচ্ছা, নাও ইফ কে ইজ গ্রেটার দেন 0 then it is a কি growth model, and if k is less than 0 then it is a decay model। ঠিক আছে, সো গ্রোথ হলে কি হবে? অটোমেটিক্যালি এই কে এর ভ্যালুটা কি পজিটিভ আসবে, আর ডিকে হলে অটোমেটিক্যালি কি কে এর ভ্যালুটা নেগেটিভ চলে আসবে। ওটা নিয়ে আমাদের কোনো কনসার্ন নাই। ঠিক আছে, আমরা এই মডেলটাই ইউজ করব, কোনো মাইনাস সাইন টাইন কোনো কিছু ইউজ করব না, এটাই ইউজ করব। যদি গ্রোথ হয় অটোমেটিক্যালি কি চলে আসবে? গ্রেটার দেন 0 চলে আসবে কে এর ভ্যালু, আর যদি ডিকে হয় তাহলে কি অটোমেটিক্যালি লেস দেন 0 চলে আসবে কে এর ভ্যালু। ঠিক আছে, সো দিস ইজ আওয়ার ইনিশিয়াল ভ্যালু প্রবলেম মানে ফর গ্রোথ অ্যান্ড ডিকে মডেল। আর এখানে একটা কন্ডিশন দেওয়া আছে x of t naught is equal to x naught, that means কি initially when time t is equal to t naught the population is x naught। ঠিক আছে, সো এই ইনিশিয়াল ভ্যালু প্রবলেমটা আমাদেরকে কি করতে হবে? সলভ করতে হবে। দেখো এখানের মধ্যে আমি এতক্ষণ যেই কথাগুলো বলেছিলাম এই জিনিসগুলাই কি এখানের মধ্যে গুলাই বলা হয়েছে। সো এই যে দেখো এখানের মধ্যে রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্সের কথাও কিন্তু এখানে বলা হয়েছে। ইউরেনিয়াম, প্লুটোনিয়াম, এই যে রেডিও অ্যাক্টিভ যে সাবস্টেন্স ওগুলাও কি আমরা কি এই মডেলে কি পুট করতে পারি। আচ্ছা,
এবার দেখো আমরা একটা একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পলটা একটু সবাই খেয়াল করবা, এই একটা বুঝতে পারলে বাকিগুলো বুঝতে পারবা, মানে মেথোডোলজিটা যদি বুঝতে পারো। আচ্ছা, দেখো এখানের মধ্যে কি বলা হয়েছে, কোশ্চেনটা পড়ো, লাইন টু লাইন পড়ো। আ কালচার ইনিশিয়ালি হ্যাজ পি নট নাম্বার অফ ব্যাকটেরিয়া। তো তার মানে কি, শুরুতে এখানে ইনিশিয়াল কন্ডিশন দেওয়া আছে, মানে when time t is equal to 0, that means কি p of 0 is equal to p naught, এটা বলেই দিয়েছে কোশ্চেনে। প্রথম লাইনটা পড়ে আমরা এটাই বুঝতে পারছি। A culture initially has p naught number of bacteria. Okay, fine. এরপরে কি বলা হয়েছে, at t is equal to 1, মানে after 1 hour the number of bacteria is measured to be 3/2 p naught, মানে when time is 1 hour, that means p of 1 is equal to কি হবে 3/2 p naught। এই পরের লাইনটা থেকে আমরা কি আরেকটা কন্ডিশন পেলাম। এবার আসো আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনটা যে আমরা মডেলটা যে ফর্ম করব, if the rate of growth of the if the rate of growth means dp, rate of change of the population with respect to the time, dp by dt proportional to the number of bacteria p of t present at time t, that means dp by dt t of p proportional to p of t। সো এখানে এই প্রপোর্শনাল সাইনটাকে আমরা অমিট করার জন্য dp by dt is equal to কি লিখতে পারি, kp, কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি একটা কে ইনক্লুড করলাম, এন্ড এরপরে যদি এটাকে যে সাইন চেঞ্জ করি আমার এটা কি আসবে, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আসবে। ঠিক আছে, কিভাবে ফর্ম করলাম দেখো, এই যে এখানের মধ্যে বলেছি। এবার আমাকে বলো, এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা পেলাম এটা কোন মেথড দিয়ে সলভ করব, বলো। করে আসছো, এগুলো কুইজের সিলেবাসে ছিল। ইকুয়েশন আইডেন্টিফাই করতে না পারলে তো প্রবলেম, বলো কোন মেথড দিয়ে সলভ করব, ডিপি বাই ডিটি মাইনাস কেপি ইজ ইকুয়াল টু 0, কোন মেথড দিয়ে সলভ করা যায়। তার আগে আমাকে বলো ইকুয়েশনটা কি লিনিয়ার নাকি নন লিনিয়ার সেটা বলো। হুম, লিনিয়ার নাকি নন লিনিয়ার, ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আইডেন্টিফাই করো, আইডেন্টিফাই করে বলো লিনিয়ার নাকি নন লিনিয়ার। কি সবাই কি ঘুমাচ্ছ নাকি, Yes, linear. কেউ একজন বলো। লিনিয়ার, লিনিয়ার কেন এখানে আছে, তার আগে লিনিয়ারের আগে আমাকে একটু বলো এখানে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা কি আর ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা কি আমাদের এই ফর্ম ইকুয়েশনে। ম্যাম টি ইন্ডিপেন্ডেন্ট পি ডিপেন্ডেন্ট। হ্যাঁ, বিকজ দ্য পপুলেশন ডিপেন্ডস অন দ্য কি টাইম। সো এখানে লিনিয়ার কেন হচ্ছে, বিকজ কি পি এর এবং কি পি এর ডেরিভেটিভের কি ডিগ্রি 1, প্রোডাক্ট নেই ডেরিভেটিভের সাথে পি এর, সো আর কি কোনো ট্রান্সেন্ডেন্টাল ফাংশন নাই। সো এটা কি ইজিলি লিনিয়ারের মেথড দিয়ে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে সলভ করা যাবে। আচ্ছা, এটা কিন্তু ইন্টিগ্রেটিং মানে লিনিয়ার ছাড়াও কি খুব ইজিলি কিন্তু কি সেপারেবল দিয়েও সলভ করা যায়। এটা আমি ক্লাসেও বলেছিলাম যে কোনো একটা স্পেসিফিক ম্যাথ লিনিয়ার সেপারেবল দুটো দিয়ে করা যেতে পারে। আমি যদি এটাকে সাইড চেঞ্জ করি এটাকে কি খুব ইজিলি কি এভাবে লেখা যায় না, ডিপি বাই পি ইজ ইকুয়াল টু কি কে ডিটি লেখা যায়। এখান থেকে অ্যারেঞ্জ করো, এই যে এই জায়গা থেকেই তো লেখা যাচ্ছে। পরে যদি একটা লাইন লিখি এখানে, এই লাইন থেকেই তো এই লাইন লেখা যায়। সো এটা যদি করি এখানে কি আসবে, লন অফ পি, আর এখানের মধ্যে কি হবে কে টি প্লাস সি ওয়ান ধরলাম, বোথ সাইডে ই নেই, ই টু দি পাওয়ার লন অফ পি ই টু দি পাওয়ার কে টি প্লাস যেহেতু আছে কি ই টু দি পাওয়ার সি ওয়ান ধরলাম, ই টু দি পাওয়ার সি ওয়ান ইটসেলফ ইজ আ কি কনস্ট্যান্ট, সো এটাকে আমি অ্যানাদার কনস্ট্যান্ট সি ধরলাম। সো আলটিমেটলি আমার সলিউশনটা কি আসবে, এটা পি অফ টি অর পি ইজ ইকুয়াল টু সি ই টু দি পাওয়ার কে টি, এই যে এটাই আসছে সলিউশন। দেখো ওরা এখানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে করেছে, আমি সেপারেবল দিয়ে করলাম, যেভাবেই করি না কেন আমার কি রেজাল্ট এটাই আসছে সলিউশন করার পর। আচ্ছা, এখন দেখো এই সলিউশনে কনস্ট্যান্ট আছে কয়টা, কনস্ট্যান্ট কয়টা আছে বলো তো,
এই যে পি অফ টি সি টু দি পাওয়ার কে টি, এখানে কনস্ট্যান্ট কি কি বলো, দেখে বলো। হুম, ম্যাম সি কনস্ট্যান্ট। হ্যাঁ সি কনস্ট্যান্ট, সি ছাড়াও তো আরেকটা আছে, কে আছে না? K. ও হুম, কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি। তার মানে কি এখানে দুইটা কনস্ট্যান্ট আছে, আমাকে সি এর ভ্যালু বের করতে হবে, কে এর ভ্যালু বের করতে হবে। কারণ কে এর ভ্যালু না বের করা পর্যন্ত তুমি তো এটা গ্রোথ না ডিকে সেটা তো বলতে পারবা না, তাই না? মানে কে গ্রেটার দেন জিরো নাকি লেস দেন জিরো ওটা তো বলতে পারছো না। সো যেটা আমরা করব, এই যে দুইটা কন্ডিশন দেখো, কনস্ট্যান্ট দুইটা দেখে কিন্তু কি কন্ডিশনও কিন্তু দুইটা চলে আসছে। হ্যাঁ, এইটা দেখো, এই যে ইনিশিয়াল কন্ডিশন দিয়ে কি অলওয়েজ আমরা কি কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন সি এর ভ্যালু বের করি, আর আলাদা যেটা কনস্ট্যান্ট অ্যাডিশনাল যে কন্ডিশন দেওয়া থাকবে ওটা দিয়ে আমরা কি কে এর ভ্যালু বের করব, এটা অলওয়েজ। ঠিক আছে, ইনিশিয়াল কন্ডিশন দিয়ে অনেক সবসময় ইন্টিগ্রেশন করার পরে যে কনস্ট্যান্টটা আসবে ওটার ভ্যালু বের করব, আর বাকি আলাদা যে কনস্ট্যান্ট দেওয়া থাকবে সেটা দিয়ে আমরা কি বের করব, ওই যে কনস্ট্যান্ট কন্ডিশন দেওয়া থাকবে ওটা দিয়ে কি কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি কন্ডিশনটা বের করব। আচ্ছা, তো তুমি এখন এখানের মধ্যে পুট করো, ইনিশিয়াল কন্ডিশনটা কি দেওয়া ছিল, when t is equal to 0 p is equal to p naught। তো এখানের মধ্যে পুট করো, p এর জায়গায় p naught পুট করো, c e to the power t এর জায়গায় 0 পুট করলে e to the power 0 means 1, or c এর ভ্যালু কত আসলো, p naught আসলো। এই যে c is equal to p naught, so ultimately our solution is p of t is equal to p naught e to the power kt। এখন এইটার মধ্যে আমরা এই যে পরের যে কন্ডিশনটা p of 1 is equal to 3/2 p naught, এটা কি বের করব, এটা ইউজ করে কে এর ভ্যালু বের করব। এটা একটু আমি আলাদা করে করছি, আমার এখানে কি আসছে, p of t is equal to p naught e to the power kt, আর কন্ডিশনটা কি ছিল, p of t is equal to 3/2 p naught। ওকে, সো when, সরি এখানে p of t না, p of 1, when t is equal to 1, p is equal to p naught is equal to 3/, p is equal to 3/2 p naught। সো এখানে দিলাম 3/2 p naught e to the power, শুধু কি থাকবে, কে থাকবে। তো পি নট ক্যান্সেল করো, বোথ সাইডে লন নিলে এখানে কে কত আসবে, লন 3/2। ওকে, চাইলে লন 3/2 এই ফর্মেও রেখে দিতে পারো, বাট ওরা এখানের মধ্যে কি কি করলো, লিনিয়ার সরি নিউমারিক্যাল ভ্যালুটাও কি এখানের মধ্যে বের করলো। এই যে লন 3/2 এর নিউমারিক্যাল ভ্যালু কত আসছে, 0.4055, মানে কি গ্রেটার দেন 0। সো দ্যাট মিনস ইট ইজ আ কি গ্রোথ মডেল। সো এইটা যে গ্রোথ মডেল এটা কিন্তু আমরা কোশ্চেন পড়েও বুঝতে পারছিলাম, কারণ কি টাইম যত ইনক্রিজ করছিল ইনিশিয়াল পপুলেশনটা কি প্রথমে পি নট ছিল, পরে কি 3/2 পি নট ছিল। সো আলটিমেটলি এটা যে কে পজিটিভ আসবে এটা কি বোঝাই যাচ্ছিল শুরু থেকে, তারপরও কে এর ভ্যালুটা আমরা বের করেছি। তাহলে আমাদের এখানে ফাইনাল সলিউশনটা কি আসবে, সো ফাইনালি এইটা তখন কনভার্ট হয়ে যাবে p of t is equal to p naught e to the power ln 3/2 t। আচ্ছা, এখন দেখো কোশ্চেনে কিন্তু শুধু বলে নাই যে ইকুয়েশনটাকে সলভ করো, কোশ্চেনে কিন্তু আরেকটা অ্যাডিশনাল পার্টও আছে। কোশ্চেনটা এখনো আমাদের কি পুরাটা আমরা এখনো পড়ি নাই। দেখো লাস্টের লাইন দেখো, determine the time necessary for the number of bacteria to triple। Determine the time necessary for the number of bacteria to triple, মানে we need to find the time t that is required for the কি নাম্বার অফ ব্যাকটেরিয়া টু ট্রিপল, মানে ইনিশিয়াল পপুলেশনটা মানে পি অফ টি কখন কি ইনিশিয়াল ব্যাকটেরিয়ার কি 3 টাইমস হবে সেটা কি বের করতে হবে। সো when we need to find the time
when p of t is equal to কত 3p naught, ঠিক আছে? এইটা আমাদেরকে কি বের করতে হবে। So, এইটা বের করার জন্য কি করব, জাস্ট যে এখানে যে ফাইনাল যে সলিউশনটা আসছে এখান থেকে কি বের করতে হবে, এখান থেকে এই সলভ করে এই t এর ভ্যালুটা বের করতে হবে when p of t is equal to 3p naught, ঠিক আছে? সো যদি আমি এখন এখানে সলভ করি কি লিখবো, 3p naught is equal to কত p naught e to the power ln 3/2 t, p naught ক্যান্সেল করে দাও। সো এখানে কি আসবে, e to the power ln 3/2 t 3। আচ্ছা, এখন বোথ সাইডে লন নিব, কারণ কি এইটাকে কি অমিট করতে হবে। আচ্ছা, লন e to the power ln 3/2 t ln 3। সো আমরা জানি কি ln e এর ভ্যালু কত 1। সো আমার এখানে কি থাকবে, এই যে উপরের এই টার্মটা থাকবে শুধু ln 3/2 t ln of 3 or t is equal to ln 3 ln 3/2। দেখো এখানের মধ্যেও কিন্তু কি সেম জিনিসটাই কিন্তু আসছে, যে লাস্টে দিয়ে কিন্তু এই যে 0 পয়েন্ট ওরা যে পুট করলো 0.4055, এটা বেসিক্যালি কি ln 3/2। আচ্ছা, এখন তোমরা চাইলে ওই নিউমেরিক্যাল ভ্যালুটাও কি ইউজ করতে পারো বা লন এর ফর্মেও রেখে দিতে পারো, বাট নিউমেরিক্যাল ভ্যালুটা যদি ইউজ করো, কারণ দেখো ln 3/2 ক্যালকুলেটরে ইভলিউট করো, দেখো ডেসিমালের পরে অনেকগুলো কি ঘর আসে, ডেসিমালের পরে অনেকগুলো কি তোমার ঘর আসে, মানে বাট আমরা কিন্তু এখানে কি 4 ডেসিমাল প্লেসের জন্য কি কম নিউমেরিক্যাল ভ্যালুটা নিয়েছি, বাকিগুলো কি অমিট করে দিয়েছি। তো তুমি যে এই যে অমিটটা করলা, এই জন্য দেখছো এই যে আমার অ্যান্সারে কিছুটা কি এরর আসছে, এই কারণে কি একটা অ্যাপ্রক্সিমেট সাইন ইউজ করা হয়েছে। বাট তুমি যদি ln 3/2 ইউজ করো, দেখবা কি একেবারে এক্সাক্ট রেজাল্টটাই দিয়েছে। সো যেটাই করো কোনো সমস্যা নাই। যেটা আমার বলার কথা হলো, যদি নিউমেরিক্যাল ভ্যালু ইউজ করো তাহলে অনেক সময় রেজাল্টে একটু কিছুটা এরর হতে পারে, যেহেতু কি আমরা ডেসিমাল প্লেসের কি সবগুলা কি ডেসিমাল আপ টু কি 3 or 4 ডেসিমাল প্লেস পর্যন্ত কনসিডার করি, বাকিগুলোকে কি অমিট করে দেয়। ওকে, এই আচ্ছা, এখন দেখো কোশ্চেনে যে অলওয়েজ যে এটা এই ফর্মেই থাকবে, ডিটারমাইন দ্য টাইম নেসেসারি টু ফর দ্য নাম্বার অফ ব্যাকটেরিয়া ট্রিপল, এটাও না থেকে উল্টাটাও তো বলতে পারে, ঠিক আছে? এটাও তো বলতে পারে যে আফটার 3 আওয়ার্স ডিটারমাইন দ্য নাম্বার অফ পপুলেশন, উল্টাটাও তো বলতে পারে, তাই না? এখানের মধ্যে ধরো এখানে টি এর ভ্যালুটা দেওয়া থাকলো, আমাদেরকে কি বলে দিল আফটার 3 আওয়ার্স, ঠিক আছে? ধরো টি এর ভ্যালু দিয়ে দিল, টি এর ভ্যালু কি দিল আফটার 3 আওয়ার্স ডিটারমাইন দ্য নাম্বার অফ ব্যাকটেরিয়া পপুলেশন, অপোজিটটাও থাকতে পারে। তখন কি করবা, জাস্ট খালি কি এই ইকুয়েশনে টি এর জায়গায় 3 পুট করে দিয়ে পি অফ টি এর ভ্যালু ফাইন্ড আউট করবা, ঠিক আছে? ওকে, এই তো যেটা আমি বললাম যে অনেকগুলা টাইপের কম্বিনেশনই থাকতে পারে, কোশ্চেনটা পড়ে বুঝবা যে কোশ্চেনে অ্যাকচুয়ালি কি চাচ্ছে, অ্যাকর্ডিং টু দ্যাট পরের অ্যাডিশনাল পার্টটা অ্যান্সার করবা। টাইম চাচ্ছে না পপুলেশন চাচ্ছে, সেটা কোশ্চেন পড়ে তারপরে বের করবা। আচ্ছা, এবার আসো, এটা তো আমরা গ্রোথ মডেল দেখলাম। এই যে আমি যেটা বললাম, গ্রোথ হলে অলওয়েজ কি হবে, গ্রোথ কনস্ট্যান্টের জন্য কি কে গ্রেটার দেন 0 আসবে, ডিকে কনস্ট্যান্ট কে লেস দেন 0। এখন আমরা একটা ডিকে মডেল দেখি। সো ডিকে মডেলের এটা হচ্ছে গ্রাফটা দেখানো হয়েছে, গ্রাফটা আমাদের দরকার নেই, এটা জাস্ট তোমাদের বোঝার জন্য। এবার আসো একটা হাফ লাইফের প্রবলেমটা দেখি। সো হাফ লাইফের প্রবলেমটা আসলে কি, যে ডিকে মডেলের একটা এক্সাম্পল। আচ্ছা, সো এইগুলো তোমরা অলরেডি আগে পড়ে আসছো, যে রেডিও অ্যাক্টিভ যে সাবস্টেন্স গুলো আছে, ইউরেনিয়াম, প্লুটোনিয়াম, ঠিক আছে? এগুলো কি হয়, যত টাইম যায় এগুলো কি হতে থাকে, আস্তে আস্তে কি হতে থাকে, এগুলো নাম্বার অফ অ্যাটমটা কি রিডিউস হতে থাকে বা ডিসইন্টিগ্রেট হতে থাকে, ক্ষয় হতে থাকে। তো ইন শর্ট আমি যদি ধরে নেই, ইনিশিয়ালি ধরো at time is equal to 0, কোন একটা রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্সের নাম্বার অফ অ্যাটম হচ্ছে a naught. So half life is basically
the required time to be the number of atom reduces when a naught by 2 ঠিক আছে মানে a naught থেকে a naught by 2 তে আসতে রিডিউস হতে যে টাইমটা রিকোয়ার্ড যে টাইমটা দ্যাট ইজ কল্ড দ্য হাফ লাইফ এই যে the half life is simply the time it takes for one half of the atom in an initial amount a naught to disintegrate এটাই ঠিক আছে আচ্ছা তাহলে আমাকে একটা জিনিস একটু বলো তো কোন একটা রেডিওঅ্যাক্টিভ সাবস্টেন্স স্টেবল কখন হবে হাফ লাইফ বেশি হলে নাকি কম হলে কি মনে হয় বেশি ম্যাম। হ্যাঁ হাফ লাইফ যত বেশি হবে পপুলেশনটা সরি অ্যাটমটা তত বেশি স্টেবল হবে কারণ কি কি হবে তখন কি হবে ওই রেডিওঅ্যাক্টিভ সাবস্টেন্সটা কি ভাঙতে বেশি সময় নেবে মানে ভাঙতে বেশি সময় নিলেই কি আমাদের রেডিওঅ্যাক্টিভ সাবস্টেন্সটা স্টেবল হবে সো এই জায়গাতে এটাই যে বলা হয়েছে দ্য লঙ্গার দ্য হাফ লাইফ অফ আ সাবস্টেন্স দ্য মোর স্টেবল ইট ইজ ঠিক আছে আর বাকিগুলো দেখো এখানে এক্সাম্পল দিয়েছে কোন ইয়ের আর কি কোন রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্সের হাফ লাইফ কত এগুলো আর কি জাস্ট কয়েকটা এক্সাম্পল দেওয়া হয়েছে এগুলো একটু পড়ে নিবা এগুলো আমাদের ম্যাথের সাথে খুব একটা বেশি রিলেটেড না আচ্ছা এখন আমরা এটা একটা এক্সাম্পল দেখি দেখো এটাও ওই যে আগের মতো একটু সলভ করার চেষ্টা করি ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা ফর্ম করার একটু ট্রাই করি দেখো এখানের মধ্যে কি বলা হয়েছে A breeder reactor converts relatively stable uranium into isotope plutonium মানে কোন একটা রিঅ্যাক্টর কি করে ইউরেনিয়ামকে প্লুটোনিয়ামে কনভার্ট করে আচ্ছা আচ্ছা কি বলেছে পরের এটা পড়ো আফটার 15 ইয়ার্স it is determined that 0.043% of the initial amount a naught এই লাইনটা দেখো ইনিশিয়াল অ্যামাউন্ট a naught দেওয়া আছে মানে a of 0 is equal to a naught এই কন্ডিশনটা আমরা বের করে ফেললাম আচ্ছা কি বলেছে এখন আরেকটা কন্ডিশন এটা দিয়ে তো সি বের করব কে বের করার জন্য আরেকটা কন্ডিশন লাগবে ওইটা একটু আমরা দেখব আচ্ছা ওইটা একটু পরে বের করছি এখানের মধ্যে আবার একটু কোশ্চেনটা পড়ো আফটার 15 ইয়ার্স ইট ইজ ডিটারমাইন্ড দ্যাট 0.03% অফ দ্য ইনিশিয়াল অ্যামাউন্ট অফ প্লুটোনিয়াম হ্যাজ ডিসইন্টিগ্রেটেড মানে ইনিশিয়াল অ্যামাউন্টের কি 0.043% ডিসইন্টিগ্রেট মানে ক্ষয় হয়ে গেছে চলে গেছে এটা এখানে বলা হয়েছে আচ্ছা এরপরে কি বলা হয়েছে ফাইন্ড দ্য হাফ লাইফ মানে টি এর ভ্যালু বের করতে হবে when a of t is equal to a naught by 2 এই কন্ডিশনে টি এর ভ্যালু বের করতে হবে find the half life of this isotope if the rate of disintegration এখন আসো মডেলটা ফর্ম করি rate of disintegration means এই যে dA by dt is proportional to the amount remaining okay so if we consider a of t denote the amount of plutonium remaining at t তাহলে কি হবে dA by dt কি হবে এখানে প্রপোর্শনাল সাইন দিয়ে যদি প্রপোর্শনাল সাইন অমিট করি তাহলে dA by dt is equal to k a আর সাথে এখানের মধ্যে কি আছে a of 0 is equal to a naught লিখলাম আচ্ছা এখন একটা জিনিস একটু খেয়াল করে দেখো এইখানে যে মডেলটা যখন ফর্ম করেছি আমরা a of t টাকে ধরেছি কি অ্যামাউন্ট রিমেইনিং মানে কতটুকু ক্ষয় হয়ে যাওয়ার পর কতটুকু অ্যামাউন্ট রিমেইন আছে সেটা বাট কন্ডিশনের মধ্যে কি বলা হয়েছে কন্ডিশনের মধ্যে বলা হয়েছে কতটুকু ডিসইন্টিগ্রেট হয়ে গেছে মানে কতটুকু ক্ষয় হয়ে গেছে ওটা কি বলা হয়েছে তার মানে কি এই দুইটা ইনফরমেশন কি অপোজিট না মডেলটা ফর্ম করেছি কতটুকু রিমেইন দিয়ে বাট কন্ডিশনটা দেওয়া আছে কি কতটুকু কি আমাদের ডিসইন্টিগ্রেট হয়ে গেছে সো আমরা যখন এখানের মধ্যে a of 15 বের করব আফটার 15 ইয়ার্স তখন তো কি 0.043% তো কি ইউজ করা যাবে না কারণ এতটুকু তো ক্ষয়ে গেছে মানে ডিসইন্টিগ্রেট হয়ে গেছে আমাদেরকে বের করতে হবে কতটুকু রিমেইন আছে সো ওইটার জন্য কি করতে হবে এই যে 100 থেকে মাইনাস করতে হবে 100 মাইনাস 0.043% তাহলে রিমেইনিং থাকবে হচ্ছে 99.975% কত পার্সেন্ট
এই যে 99.957% অফ এ নট। সো এখন যদি আমি এখানের মধ্যে কি পার্সেন্টেজ সাইনটা অমিট করে দেই, তাহলে আমার এখানের মধ্যে কি কন্ডিশনটা কি হবে? কন্ডিশনটা কি আসবে? পার্সেন্টেজটা অমিট হয়ে যে কি আসবে? 0.99957 এ নট। ঠিক আছে, এই হচ্ছে আমাদের দুইটা কন্ডিশন। সো এই কন্ডিশন দিয়ে বের করব সি, এই কন্ডিশন দিয়ে বের করব কে। ঠিক আগের মতো সেপারেবল দিয়ে সলভ করবা, সলভ করার পরে দেখবা, সেপারেবল দিয়ে করো, লিনিয়ার দিয়ে করো, সলভ করার পরে আসবে a of t is equal to a naught e to the power kt। তারপরে t কে কনস্ট্যান্ট k বের করার জন্য পরের যে কন্ডিশনটা সেটা আমরা বের করলাম, সেটা ইউজ করলাম। ইউজ করার পর ঠিক ওই আগের মতো আমি একটু আগে যেটা করে দিলাম, আমি এখানে কে যেভাবে বের করেছি, এখানে কে এর ভ্যালু যেভাবে বের করলাম, এই যে ln 3/2, ঠিক সেই প্রসিডিউরে যদি অ্যাপ্রোচ করো, এই যে কে এর ভ্যালু আসবে 1/15 লন এত। সো ওটা যদি ক্যালকুলেট করো দেখবা কি কে এর ভ্যালু কি নেগেটিভ আসছে। সো যেহেতু ডিকে মডেল, সো অটোমেটিক্যালি কে এর ভ্যালু কি নেগেটিভ চলে আসছে, আমাদের আলাদা করে আর কি কোনো কিছু করা লাগে না। সো ফাইনালি আমাদের এখানে কত আসবে? কে এর ভ্যালু পুট করলে a নট ই টু দি পাওয়ার, এই যে যেটা আসলো সেটা টি। আচ্ছা, হাফ লাইফের জন্য কন্ডিশনটা কি ছিল? হাফ লাইফের জন্য তো বললাম এর জায়গায় a নট বাই 2 পুট করব, পুট করে তারপর কি টি এর ভ্যালু বের করব, এই যে ওই আগেরটার মতো। আগে কি পুট করেছিলাম? পি এর জায়গায় পুট করেছিলাম 3p নট, এখানে এর জায়গায় পুট করব কি হাফ অফ a নট, পুট করে এই যে টি এর ভ্যালুটা বের করব। বের করার পরে দেখবা এই যে হাফ লাইফ কত আসছে, এই অ্যাপ্রক্সিমেট আসছে। এখানেও অ্যাপ্রক্সিমেট আসার কারণটা হচ্ছে এই যে এটা, এই যে এখানে যে লনটা যে ভাঙানো হয়েছে, লন ভাঙানো পড়ার কারণে কয়েকটা ডেসিমাল প্লেস কি অমিট করে রেখেছি, এ কারণে অ্যাপ্রক্সিমেট জিনিস আসছে, এক্সাক্টটা কি আসে নাই। ঠিক আছে, সো তুমি যদি লনটাকে রেখে দাও তাহলে দেখবে কি একদম এক্সাক্ট রেজাল্টটাই কি পাচ্ছ। ঠিক আছে, আচ্ছা, তো আজকে এতটুকু কি থাক। আমরা নেক্সট ক্লাসে আমাদের এই যে বাকি যেটা যে দুইটা মডেল আছে, নিউটনস ল অফ কুলিং এন্ড ওয়ার্মিং, এটা তোমরা পড়ে আসছো আগে ফিজিক্সে, এখন আমরা জাস্ট মডেলটা ফর্ম করে ম্যাথটা সলভ করব। আরেকটা যেটা হচ্ছে ফিজিক্সে সিরিজ সার্কিটেও পড়েছো, এলআরসি আরসি সার্কিট যেগুলো পড়ে আসছো ওগুলাই। ঠিক আছে, কারশফস রুল অ্যাপ্লাই করে ওগুলো আমরা নেক্সট ক্লাসে আর কি আমরা এটা দেখবো আর কি। সো এই কয়েকটা মডেল দেখলেই কি আমাদের হয়ে যাবে। আচ্ছা, বই থেকে একটু দেখাই, বইয়ের মধ্যে এখানে বইয়ের মধ্যে দেখো অনেকগুলো আরো মডেল দেওয়া আছে, আমরা সবগুলা পড়বো না, আমি এই স্লাইডটা আপলোড করে দিব। এই যে যেটা মডেলিং এর যেটা, এটা এখানের মধ্যে যে যে মডেলগুলো আছে ওই মডেলগুলো পড়লেই হবে। বইয়ে আরো এক্সট্রা অনেকগুলা মডেল দেওয়া আছে, ওগুলো এত পড়ার দরকার নাই, আমরা জাস্ট গ্রোথ ডিকে মডেলটা পড়বো। তারপরে হচ্ছে নিউটনস ল অফ কুলিং এন্ড ওয়ার্মিং পড়বো, সিরিজেরটা পড়বো। মিক্সচারের একটা মডেল আছে, মিক্সচারের মডেলটা আমরা স্কিপ করবো, এটা আমরা দেখবো না। ঠিক আছে, সো এই কয়টা মডেল পড়লেই আসলে অ্যাপ্লিকেশনে হয়ে যাবে। সো নেক্সট ক্লাসে আমরা এই এই যে দুটা মডেল বাকি আছে ওই দুটা মডেলই খালি দেখব। ঠিক আছে, এই সো এই ছিল ওভারঅল আজকের লেকচার। আর তোমাদের অ্যানাউন্সমেন্টে আমি ইয়ে যে দিয়েছি, ফাইনাল ভাইবা এগুলোর যে অ্যানাউন্সমেন্ট দিয়েছি দেখেছো? ফাইনালে সিলেবাসও দিয়ে দিয়েছি, ভাইবার সিলেবাসও দিয়েছি স্কেডিউল সহ। সো অ্যাকর্ডিং টু দ্যাট ওইভাবে করে প্রিপারেশন নিবা। ওকে, আর বাকি যেটা, হ্যাঁ কিছু বলবা? কারো কোনো কোশ্চেন্স আছে? আচ্ছা, আর নেক্সট ক্লাসে আমরা ওই মডেলিং এর ওই দুইটা মডেলিং পড়ে লাস্টে দিয়ে ফাইনালের মানে রিটেন পার্টের কোশ্চেন প্যাটার্ন আর হচ্ছে ভাইবাতে কি কি টাইপের কোশ্চেন আসবে ওগুলো আমি জাস্ট একটু তোমাদের সাথে বলে দিব আর কি, ডিসকাস করে দিব। ওটা নেক্সট ক্লাস, ওটা আজকে না। ঠিক আছে, এই ছিল ওভারঅল আমাদের, আমার যা বলার সেটা বললাম। আচ্ছা, অ্যাটেন্ডেন্স আর আমি নিচ্ছি না, আমি সবাইকে অ্যাটেন্ডেন্স দিয়ে দিব। নেক্সট ক্লাসেও সবাইকে অ্যাটেন্ডেন্স দিয়ে দিব, যার মন চায় আসবা, যার মন চায় আসবা না। সো ইটস আপ টু ইউ, তোমার যদি মনে হয় ক্লাস অ্যাটেন্ড করার দরকার তাহলে অ্যাটেন্ড করবে, আদারওয়াইজ নট, আমি অ্যাটেন্ডেন্স নিব না। আমি বলে দিলাম নেক্সট ক্লাসে কি পড়াবো, এই মডেলিং এর এই দুইটা মডেল পড়াবো আর কোশ্চেন প্যাটার্ন ডিসকাস করবো, দ্যাটস ইট। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন্স আছে?
হুম? No, ma'am, none so far. ওকে। সো ঠিক আছে, যদি আর কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসটাই হচ্ছে আমাদের লাস্ট ক্লাস। সো ওই ক্লাসে বাকি যা ডিসকাস করার করবো। ওকে? Okay, ma'am. Assalamu alaikum. Assalamu alaikum, miss. সো থ্যাংক ইউ অল।